স্বাগত সবাইকে। আজ আমরা স্কট অ্যান্ডারসনের লেখা থিঙ্ক লাইক আ বিলিয়নার বিকাম আ বিলিয়নার এই বইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। বইটা মূলত বলছে যে ধনী হওয়াটা শুধু টাকা বা ভাগ্যের খেলা নয়, আসল শুরুটা হয় আমাদের চিন্তা ভাবনা বদলানোর মধ্যে দিয়ে। একদম ঠিক। বইটা আসলে বিলিয়নার্স আর সাধারণ মানুষের চিন্তার জগতে কিছু মৌলিক পার্থক্য তুলে ধরেছে। এটা কিন্তু শুধু কিছু ফাইন্যান্সিয়াল টিপস নয়, এটা জীবনকে দেখার একটা অন্যরকম অ্যাঙ্গেল, যেখানে লেখকের নিজের বিশ্বাস আর তার বাস্তব অভিজ্ঞতা দুটোই মিশে আছে। ইনি জোর দিচ্ছেন যে চিন্তা বদলালে নাকি পরিস্থিতিও বদলে যায়। হ্যাঁ, এটাই মূল কথা। তাহলে চলুন আজকে আমরা চেষ্টা করি এই বইয়ের নির্যাসগুলো বের করতে। কিভাবে একটু অন্যভাবে ভাবা যায়, ঝুঁকি নিতে ভয় না পাওয়া, সময়কে গুরুত্ব দেওয়া, সমস্যাকে সুযোগ হিসেবে দেখা, এইগুলো। অবশ্যই। আর এই ধারণাগুলো বাস্তবে কিভাবে কাজে লাগানো যায় সেটাও একটু বোঝার চেষ্টা করা যাক। ঠিক, চলুন শুরু করি। বইয়ের একেবারে গোড়ার কথা আর শায়দ সবচেয়ে জরুরি কথাটাই হলো মানুষ যেমন চিন্তা করে সে তেমনই হয়। লেখক বাইবেলের একটা প্রবচন উল্লেখ করেছেন, প্রভার্বস 23.7, যে জীবনের সব বড় বদল শুরু হয় আমাদের মাথা থেকে, আমাদের চিন্তা থেকে। ঠিক তাই। বিলিয়নিয়ার হওয়ার প্রথম ধাপ নাকি এটাই? একদম। আর দেখুন, লেখক কিন্তু শুধু থিওরি দেননি, নিজের জীবনের একটা বেশ নাটকীয় উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন মাত্র ১ বছরে, শুধু ১ বছরে তিনি তার চিন্তাধারা পুরো বদলে ফেলেন। বলেন কি? হ্যাঁ, আর তার ফল নেটওয়ার্ক $250,000 থেকে বেড়ে $350,000 বেশি। অবিশ্বাস্য। তিনি জোর দিয়ে বলছেন এই বিরাট লাফটার পেছনে একটাই কারণ, চিন্তার পরিবর্তন, অন্য কিছু নয়। তিনি তো বোধহয় বিলিয়নিয়ার আর সাধারণ মানুষের চিন্তার মধ্যে 7টা প্রধান পার্থক্যের কথা বলেছেন। হ্যাঁ, ঠিক, 7টা বিষয়। যেমন অর্থ নিয়ে তাদের ভাবনা, বিনিয়োগ, চাকরি, ঝুঁকি, জ্ঞান, সময় আর সমস্যা। এই 7টা পয়েন্টে তাদের অ্যাপ্রোচটা নাকি একেবারে আলাদা। যেমন সাধারণ মানুষ টাকা জমায় হয়তো কিছু কেনার জন্য বা ভবিষ্যতের নিরাপত্তার জন্য, কিন্তু বিলিয়নিয়াররা টাকাকে দেখেন অন্যভাবে। একদম, একটা হাতিয়ার হিসাবে। একদম, আরও টাকা বানানোর একটা যন্ত্র বা হাতিয়ার। এই পার্থক্যটা কিন্তু খুব খুব মৌলিক। আর এই পার্থক্যগুলো নিয়েই তো আমরা আজ কথা বলবো, তাই না? হ্যাঁ, এগুলোই আমাদের আলোচনার সুতো ধরিয়ে দেবে। তবে শুধু পার্থক্যগুলো জানলেই তো হবে না। ঠিক। কিভাবে এই অন্যরকম চিন্তাগুলোকে আমাদের নিজেদের জীবনে কাজে লাগানো যায় সেটাই আসল চ্যালেঞ্জ। পরিবর্তনটা তো দিন শেষে নিজেকেই আনতে হবে। আচ্ছা, বইটাতে একটা বেশ ইন্টারেস্টিং প্রশ্ন তোলা হয়েছে, যেটা আমাদের অনেকের মনেই হয়তো আসে। ধার্মিক হওয়া মানেই কি একটু গরিব থাকতে হবে বা সম্পদ থেকে দূরে থাকতে হবে? এটা একটা প্রচলিত ধারণা কিন্তু। লেখক তার নিজের বিশ্বাসের জায়গা থেকে এটাকে চ্যালেঞ্জ করেছেন। তিনি বাইবেলের কথা বলছেন, যেমন জেনেসিস 12.2, যে ঈশ্বর চান তার অনুসারীরা প্রাচুর্য লাভ করুক। তবে সেটার একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, শুধু নিজের জন্যই নয়, বরং অন্যদের সাহায্য করার জন্য, অন্যদের জীবনে আশীর্বাদ বয়ে আনার জন্য। ঠিক। লেখকের যুক্তিটা হলো, দেখুন, টাকা নিজে ভালোও না খারাপও না, এটা একটা নিউট্রাল টুল, একটা শক্তি। এর ব্যবহারটাই ঠিক করে দেয় এটা ভালো না মন্দ। যেমন ধরুন বিল গেটস, তিনি তার কোটি কোটি ডলার মানব কল্যাণে দিচ্ছেন, গবেষণায় দিচ্ছেন, এটা তো অর্থের ভালো ব্যবহার। অবশ্যই। লেখক ডিউটোনমি 18:18 উদ্ধৃত করে বলছেন, ঈশ্বর মানুষকে সম্পদ তৈরির ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতা ব্যবহার করাটা দোষের কিছু নয়। তিনি একটা মজার উদাহরণ দিয়েছেন, বাবা যদি ছেলেকে কেক বানানোর সব সরঞ্জাম আর রেসিপি শিখিয়ে দেন, আর ছেলে সেটা দিয়ে দারুণ কেক বানায়, বাবা কি রাগ করবেন? হ্যাঁ, না তো, খুশি হবেন। ঠিক তাই, ঈশ্বরের দেওয়া ক্ষমতা ব্যবহার করলে তিনি অসন্তুষ্ট হন না, এটাই লেখকের বিশ্বাস। তার ফোকাসটা টাকার পরিমাণের ওপর নয়, ফোকাসটা হলো টাকার প্রতি আমাদের অ্যাটিটিউড, আর সেটা ব্যবহারের উদ্দেশ্যের ওপর। একদম। প্রাচুর্যকে একটা বোঝা বা পাপ মনে না করে একটা আশীর্বাদ বা দায়িত্ব হিসাবে দেখা, আর সেটা দিয়ে ভালো কিছু করার চেষ্টা করা। হ্যাঁ, এটাই মূল বার্তা। দারিদ্র্য আর ধার্মিকতা এক জিনিস নয়, লেখকের এটাই মত। এই ব্যাপারটা নিয়ে তর্ক থাকতে পারে, কিন্তু লেখকের দৃষ্টিকোণটা পরিষ্কার। বেশ, এবার আসি ভিশন বা লক্ষ্যের কথায়। বইটাতে এর উপর সাংঘাতিক জোর দেওয়া হয়েছে। ভিশন।
লেখক আবার বাইবেলের কথা এনেছেন, প্রভার্বস 29:18, যার মানে দাঁড়ায় লক্ষ্য না থাকলে মানুষ দিশেহারা হয়ে পড়ে, সংযম হারিয়ে ফেলে। ঠিক। লেখকের নিদের ছোটবেলার একটা গল্প আছে না, ভিডিও গেম কেনার জন্য পয়সা জমানোর? হ্যাঁ, বেশ মজার গল্প। লক্ষ্যটা এতটাই স্পষ্ট আর তীব্র ছিল যে অন্য সব লোভ তিনি সামলে নিয়েছিলেন, পয়সা জমিয়েছিলেন ঠিকই। এটাই, লক্ষ্য স্থির থাকলে সংযমটা যেন আপনা আপনি চলে আসে। তবে লেখক বলছেন শুধু লক্ষ্য থাকলে হবে না, লক্ষ্যটা হতে হবে অনেক বড়, মানে এতটাই বড় যে সেটা ভাবতে একটু ভয় ভয় করে। তাই নাকি? হ্যাঁ, কারণ আমরা যত বড় কল্পনা করার সাহস দেখাই, ঈশ্বর ততটাই দেন, এটা লেখকের বিশ্বাস। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই তো হবে না, চাই প্রস্তুতি। প্রস্তুতি, এটা গুরুত্বপূর্ণ। বিলিয়নিয়াররা নাকি শুধু আজকের সুযোগের কথা ভাবেন না, তারা আগামীকালের সুযোগের জন্য আজকেই তৈরি হন। আমরা সাধারণত কি করি? সমস্যায় পড়লে সমাধান খুঁজি, তখন জ্ঞান অর্জন করি। ঠিক। কিন্তু তারা সমস্যা আসার আগেই তৈরি থাকেন। জ্ঞানটাকে তারা ফিউচারের ইনভেস্টমেন্ট মনে করেন। এই প্রস্তুতির দুটো দারুণ উদাহরণ আছে বইটাতে। একজন হলেন ডক্টর জয়েস ব্রাদার্স। তিনি মনোবিজ্ঞানী, কিন্তু বক্সিং নিয়ে পড়াশোনা করেছিলেন একটা টিভি কুইজ শো জেতার জন্য। হ্যাঁ, এবং জিতেও ছিলেন, আর সেটাই তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। আরেকটা গল্প লেখকের বাবার। তিনি ইউনিয়ন পরীক্ষায় বসতে পারবেন কিনা তার ঠিক ছিল না, কিন্তু বছরের পর বছর ধরে তিনি প্রস্তুতি নিয়ে গেছেন। আর যখন সুযোগ এলো, তিনি তৈরি ছিলেন এবং সফল হয়েছিলেন। এখান থেকে শেখার হলো, প্রতিদিন অল্প কিছু সময় হলেও নতুন কিছু শেখা বা জ্ঞান অর্জনের জন্য রাখা উচিত। সেটা বই পড়া হতে পারে, অডিও বুক শোনা হতে পারে, গাড়িতে বসেও শেখা যায়। এটা ভবিষ্যতের জন্য একটা বিরাট বিনিয়োগ। এই প্রস্তুতির ব্যাপারটা অনেকটা কৃষক যেমন বর্ষার আগে জমি তৈরি করে রাখে, তাই না? একদম ঠিক উপমা। সুযোগ যখন আসবে, তখন যদি তৈরি না থাকি, তাহলে তো সুযোগটাই হাতছাড়া হয়ে যাবে। ঠিক। এবার আসি ঝুঁকি নেওয়ার প্রসঙ্গে। বিলিয়নিয়াররা ঝুঁকি নিতে ভয় পান না, এটা তো বইয়ের একটা মূল কথা। হ্যাঁ, সেন্ট্রাল থিম একটা। লেখক বলছেন আসল ঝুঁকি হলো ঝুঁকি না নেওয়াটা, কারণ তাতে তো সামনে এগোনোর সম্ভাবনাই নষ্ট হয়ে যায়। আমরা যখন শুনি যে 10টা নতুন ব্যবসার মধ্যে 9টাই ফেল করে, তখন ভয় পেয়ে যায়, তাই না? পিছিয়ে আসি। হ্যাঁ, কিন্তু লেখক বলছেন বিলিয়নের মানসিকতার লোক ভাববে, ওয়াও, তার মানে 10 বার চেষ্টা করলে একবার সফল হওয়ার বেশ ভালো সম্ভাবনা আছে। দেখুন, পুরো দৃষ্টিভঙ্গিটাই আলাদা। এখানে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আছে না, করিডর প্রিন্সিপাল? হ্যাঁ, করিডোর নীতি মানে হলো যখন আমরা কোনো লক্ষ্যের দিকে এগোতে শুরু করি, ধরুন একটা লম্বা করিডোর দিয়ে হাঁটছি, তখন চলার পথে এমন অনেক নতুন দরজা খুলে যায়, নতুন সুযোগ চোখে পড়ে, যা আমরা শুরুতে দেখতে পাইনি বা ভাবতেও পারিনি। বাহ, সুন্দর ধারণা। লেখকের নিজের প্রথম ব্যবসা, ওই যে স্প্ল্যাট টয়, বা তার বন্ধুর ম্যাগাজিন ব্যবসার উদাহরণ, এগুলো এটাই দেখায়। কাজ শুরু না করলে, ওই করিডোরে পা না দিলে নতুন সুযোগগুলো আসেই না। বসে বসে শুধু প্ল্যান করলে সব দরজায় বন্ধ মনে হয়। একদম, অ্যাকশন নিতে হবে। কিন্তু শুধু ঝুঁকি নিলেই তো হয় না, লেগে থাকতে হয়, মানে অধ্যাবসায়। অবশ্যই, পারসিস্টেন্স। কর্নেল স্যান্ডার্সের গল্পটা তো আমরা প্রায় সবাই জানি। 1007 বার না শোনার পর তার রেসিপিটা হিট করেছিল। ভাবা যায়, 1007 বার। লেখক নিজের জীবনের কথাও বলেছেন, নাচের ক্লাবে গিয়ে নাকি বারবার রিজেক্টেড হয়েছিলেন, কিন্তু তিনি চেষ্টা ছাড়েননি আর শেষ পর্যন্ত সফল হয়েছিলেন। আসল কথা হলো, যথেষ্টবার চেষ্টা করলে, ব্যর্থতা থেকে শিখলে সাফল্য আসবেই। এটা অনেকটা সংখ্যার খেলাও। যতবার চেষ্টা করবেন, সফলতার সম্ভাবনা তত বাড়বে। তবে ঝুঁকি মানে কিন্তু একেবারে ঝাঁপিয়ে পড়া নয়, তাই না? না, না, লেখক কিন্তু সেটা বলছেন না। তিনি বলছেন ব্যবসায় ঝুঁকি কমাতে হলে ছোট করে শুরু করা ভালো। ক্যালকুলেটেড রিস্ক যাকে বলে। যেমন কেউ যদি বড় রেস্টুরেন্ট খুলতে চায়, সে হয়তো প্রথমে একটা ছোট ফুড কার্ট দিয়ে শুরু করতে পারে। বইতে চিমিচাঙ্গা ব্যবসার একটা উদাহরণ আছে। এতে কম পয়সায়, কম ঝুঁকিতে ব্যবসাটা শেখা যায়, মার্কেট বোঝা যায়, ভুলগুলো শুধরে নেওয়া যায়, তারপর না হয় বড় হওয়ার কথা ভাবা গেল। তার মানে ঝুঁকি নেওয়া, লেগে থাকা আর ছোট করে শুরু করা, এই 3টে জিনিস একসাথে চলে। একদম, একটা আরেকটার পরিপূরক। খুব সুন্দর বলেছেন। আচ্ছা, বিলিয়নিয়ারদের কাছে সবচেয়ে দামি জিনিসটা কি? টাকা? না, লেখক বলছেন টাকা নয়, তাহলে? সময়। তাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হল সময়। কারণ? কারণ হারানো টাকা হয়তো আবার কামানো যায়,
কিন্তু যে সময়টা চলে গেল সেটা আর কোনোদিন ফিরে আসবে না। এটা তো ঠিক কথা। লেখক একটা বেশ ভাবার মতো কথা বলেছেন। আমরা আমাদের সময় কিভাবে কাটাই সেটা দেখেই নাকি আমাদের ভবিষ্যৎ বলে দেওয়া যায়। সত্যি? কিভাবে? তিনি দিনের ২৪ ঘণ্টাকে একটা মার্বেলের জারের সাথে তুলনা করেছেন। আমাদের দেখতে হবে ওই জারের কটা মার্বেল, মানে কতটা সময়ে আমরা আমাদের স্বপ্নের পেছনে দিচ্ছি আর কতটা এমনি নষ্ট করছি। বাহ, দারুণ উপমা তো। সময় বাঁচানোর জন্য তারা কিন্তু অনেক কাজ আউটসোর্স করেন, মানে অন্যদের দিয়ে করান। যেমন ধরুন বাগানের কাজ বা ঘর পরিষ্কারের জন্য লোক রাখা। আমাদের হয়তো মনে হতে পারে, আরে এটা তো পয়সা নষ্ট করা। হ্যাঁ, মনে হতেই পারে। কিন্তু বিলিয়নিয়ার্সরা হিসাব করেন অন্যভাবে। তারা ভাবেন এই কাজগুলো নিজে না করে যে ২-৩ ঘন্টা সময় বাঁচল, সেই সময় তারা এমন কিছু করতে পারেন যা দিয়ে ওই খরচের চেয়ে কয়েক গুণ বেশি আয় করা সম্ভব। ও, এটাকে বলে অপরচুনিটি কস্ট বোঝা, তাই না? একদম। তারা শুধু বর্তমান সময়ের মূল্য দেখেন না, সময়ের সম্ভাব্য ভবিষ্যৎ মূল্যের কথাও ভাবেন। সময়ের এই দাম দেওয়ার সাথে আবার সততার বিশ্বাসযোগ্যতার ব্যাপারটাও জুড়ে আছে, তাই না? হ্যাঁ, খুব নিবিড়ভাবে। লেখক ভালো ঋণ আর খারাপ ঋণের মধ্যে পার্থক্য করতে বলছেন। ভালো ঋণ কোনটা? যেটা আপনার আয় বাড়াতে সাহায্য করে, যেমন ব্যবসার জন্য লোন নেওয়া। আর খারাপ ঋণ? যেটা আপনার আয় বা সম্পদ কমায়, যেমন ধরুন অপ্রয়োজনে শুধু দেখানোর জন্য দামি জিনিস কিনতে ক্রেডিট কার্ড ব্যবহার করা। বোঝা গেল। আর এখানেই আসে ভালো ক্রেডিট স্কোর বা আর্থিক বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। একটা ভালো ক্রেডিট রেকর্ড থাকাটা খুব জরুরি। কেন? কারণ এটা শুধু কম সুদে লোন পেতেই সাহায্য করে না, অনেক ব্যবসায়িক সুযোগও খুলে দেয়, মানুষের আস্থা বাড়ে। লেখককে নিজের কোনো উদাহরণ দিয়েছেন? হ্যাঁ, তিনি একটা পুল বানানোর জন্য লোন নিয়েছিলেন এবং সময়ের আগেই সেটা শোধ করে দেন। পরে অপ্রত্যাশিতভাবে সেই সততার জন্য তিনি একটা বড় পুরস্কারও পেয়েছিলেন। তার মানে আর্থিক জগতে কথা রাখা বা সৎ থাকাটা শুধু নৈতিকভাবে ঠিক নয়। ঠিক তাই, আর্থিকভাবেও লাভজনক। দীর্ঘমেয়াদে অবশ্যই ভালো ক্রেডিট স্কোর আসলে আপনার কথার দাম রাখারই প্রতিফলন। তাহলে সময়কে মূল্য দেওয়া আর লেনদেনে সৎ থাকা দুটোই খুব জরুরি। নিঃসন্দেহে। আর দুটো কিন্তু একটার সাথে আরেকটা জড়িত। অসততা হয়তো কিছুক্ষণের জন্য লাভ দেয়, কিন্তু আখেরে সময় আর সুযোগ দুটোই নষ্ট করে। একদম। এবার আসি সমস্যার কথায়। আমরা সাধারণত সমস্যা দেখলে কি করি? এড়িয়ে যেতে চাই, ভয় পাই। হ্যাঁ, এটাই স্বাভাবিক প্রবণতা। কিন্তু লেখক বলছেন বিলিয়নিয়াররা সমস্যাকে দেখেন অন্যভাবে, একটা চ্যালেঞ্জ হিসেবে বা নতুন একটা সুযোগ হিসেবে। ঠিক, তারা মনে করেন সমস্যা সমাধান করার দক্ষতাই হলো আসল বুদ্ধিমত্তা। লেখক এটাকে বলছেন অ্যাডভার্সিটি কোশেন্ট বা একিউ। একিউ, আইকিউর মতো? হ্যাঁ, অনেকটা। লেখক বলছেন সাফল্যের জন্য প্রথাগত আইকিউ বা বুদ্ধাঙ্কের চেয়েও এই একিউ বেশি গুরুত্বপূর্ণ। ইন্টারেস্টিং। তার মতে খাড়া পাহাড়ে চড়ার আনন্দ যেমন কষ্টকর পথটা পার হওয়ার মধ্যেই থাকে, তেমনি বড় সমস্যা সমাধান করার মধ্যেই আছে আসল তৃপ্তি আর শেখার সুযোগ। কিন্তু জীবনে তো সমস্যা আসবেই, সেটা তো এড়ানো যাবে না। না, যাবে না। প্রশ্ন হলো আমরা সেটার মোকাবিলা কিভাবে করব। লেখক বলছেন ওই ভিকটিম মেন্টালিটি বা আমি পরিস্থিতির শিকার, এই ভাবনাটা ছাড়তে হবে। তিনি ৩ ধরনের মানুষের কথা বলেছেন না? হ্যাঁ, কুইটার, যারা শুরুতেই হাল ছেড়ে দেয়; ক্যাম্পার, যারা কিছুটা এগিয়ে গিয়ে একটা আরামের জায়গায় থেমে যায় আর এগোতে চায় না; আর ক্লাইম্বার, যারা সব বাধা পেরিয়ে চূড়ায় না পৌঁছানো পর্যন্ত থামে না। বলাই বাহুল্য, ক্লাইম্বাররাই সফল হয়। অবশ্যই। কিন্তু এই ক্লাইম্বার হওয়া বা একিউ বাড়ানো যায় কিভাবে? কোনো টিপস আছে? হ্যাঁ, লেখক কিছু উপায়ের কথা বলেছেন, যেমন ঈশ্বরের ভালো পরিকল্পনায় বিশ্বাস রাখা, এটা লেখকের বিশ্বাসের জায়গা থেকে; নিজের ক্ষমতার উপর আস্থা রাখা, সবসময় বিকল্প পথের সন্ধান করা; ব্যর্থতাকে শেষ মনে না করা। ঠিক, ব্যর্থতা থেকে শেখা; ভয় বা দুশ্চিন্তাকে কাজ নষ্ট করতে না দেওয়া; নিজেকে ছোট না ভাবা; নিজের ভেতরের সম্ভাবনাকে দেখা। দাউদ আর গলিয়াথের গল্পটা তিনি উদাহরণ হিসেবে দিয়েছেন। হ্যাঁ, দাউদ গলিয়াতের বিরাট চেহারা দেখে ভয় পাননি, বরং তার ধীর গতি আর ভারী বর্মকে দুর্বলতা হিসেবে দেখেছিলেন। এটা হলো দৃষ্টিভঙ্গির ব্যাপার। নেতিবাচক চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করার কথাও বলেছেন, ঘোড়া প্রশিক্ষণের উপমা দিয়ে। হ্যাঁ, মানে নেতিবাচক চিন্তা আসবেই, কিন্তু সেটাকে মাথায় চড়তে দেওয়া যাবে না, নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। এই মানসিক দৃঢ়তা বা একিউ বাড়ানোটা তো একদিনের কাজ নয়। একেবারেই না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। প্রতিটা ছোট বাধা পার হওয়ার মধ্যে দিয়েই
এই ক্ষমতাটা বাড়ে। বেশ, এবার বইয়ের প্রায় শেষের দিকে একটা ধারণা আছে যেটা একটু অন্যরকম, ফেভার বা অনুগ্রহ। ফেভার। লেখক বলছেন সফল লোকরা নাকি টাকার পেছনে ছোটে না, বরং তারা এমন মানুষ হয়ে ওঠেন যে টাকা বা সুযোগ নিজেই তাদের খুঁজে নেয়। মানে টাকা তাদের আকর্ষণ করে। হ্যাঁ, অনেকটা তাই। এর রহস্যটা নাকি এই ফেভার বা অনুগ্রহ পাওয়ার মধ্যে। এটা কি ভাগ্য? লেখক বলছেন এটা ঠিক ভাগ্য নয়। তার বিশ্বাস অনুযায়ী এটা ঈশ্বরের একটা বিশেষ দান বা আশীর্বাদ, যা সঠিক সুযোগ, সঠিক মানুষ, সঠিক আইডিয়াকে চুম্বকের মতো টেনে আনে। তিনি একটা হরিণ শিকারের উপমা দিয়েছেন, তাই না? হ্যাঁ, আনাড়ি শিকারী হরিণের পেছনে দৌড়ে হয়রান হয়, কিন্তু পাকা শিকারী জানে হরিণ কোথায় আসে। সেখানে সে আগে থেকে পরিবেশ তৈরি করে রাখে, হরিণ নিজেই চলে আসে। ফেভার পাওয়াটা কি সেই পরিবেশ তৈরির মতো? অনেকটা তাই। লেখক আব্রাহামের প্রতি ঈশ্বরের প্রতিশ্রুতির কথা বলেছেন, জেনেসিস 12:2, যে বিশ্বাসীদের জীবনে এই অনুগ্রহ আসার কথা। কিন্তু এটা কি এমনি এমনি আসে? না, লেখক বলছেন এটাকে সক্রিয় করতে হয়, এর জন্য কিছু কাজ করতে হয়। যেমন? যেমন ঈশ্বরকে সম্মান করা, বিশ্বাসী কমিউনিটির সাথে যুক্ত থাকা, নেতিবাচক বা হতাশাবাদী সঙ্গ ত্যাগ করা, যা পাওয়া গেছে তা অন্যদের সাথে ভাগ করে নেওয়া, মানে দান করা। ভালো চরিত্র গঠন, আত্মনিয়ন্ত্রণ। হ্যাঁ, আর সব সময় কৃতজ্ঞ থাকা। এই কাজগুলোই নাকি সেই পরিবেশ তৈরি করে যা ফেভার বা অনুগ্রহকে আকর্ষণ করে। এই ফেভার কনসেপ্টটা হয়তো সবার কাছে একইভাবে অ্যাকসেপ্টেবল হবে না, বিশেষ করে যারা খুব যুক্তি নির্ভর। হতে পারে। তবে এর পেছনের যে নীতিগুলো, যেমন ভালো সঙ্গ, দান করা, ভালো চরিত্র, কৃতজ্ঞতা, এগুলো কিন্তু সব কালচারেই পজিটিভ গুণ হিসেবে দেখা হয়, আর এগুলো পরোক্ষভাবে সুযোগ তৈরি করতে সাহায্যও করে। তা ঠিক। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, বিলিয়নিয়ার হওয়া বা জীবনে বড় সাফল্য পেতে গেলে শুরুটা করতে হবে আমাদের চিন্তা দিয়ে। মানসিকতার একটা আমূল বদল দরকার। বিলিয়নিয়ারদের মতো করে ভাবতে শিখতে হবে, যেমন টাকাকে খরচের জিনিস না ভেবে বিনিয়োগের হাতিয়ার ভাবা। ঝুঁকিকে ভয় না পেয়ে সুযোগ হিসেবে দেখা, সময়কে টাকার চেয়েও দামি মনে করা। সমস্যা সমাধানে চ্যালেঞ্জ নেওয়া, সেটা উপভোগ করা, আর সবসময় নতুন কিছু জানার আগ্রহ রাখা। একদম। এর সাথে যোগ হবে একটা পরিষ্কার এবং বড় লক্ষ্য ঠিক করা। সেটার জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া। হাজার বাধা এলেও লেগে থাকার মানসিকতা, মানে অধ্যবসায়। কথা আর তাজে 100% সততা। আর সবসময় একটা পজিটিভ অ্যাটিটিউড রাখা। আর হ্যাঁ, লেখকের মতে এই সব কিছুর সাথে ঈশ্বরের ফেভার বা অনুগ্রহ পাওয়ার চেষ্টা করা। আর অবশ্যই শুরুটা ছোট করে করা, ধীরে ধীরে এগোনো এবং শেখাটা চালিয়ে যাওয়া। হ্যাঁ, এই বাস্তবসম্মত পদক্ষেপগুলো খুব জরুরি। স্কট অ্যান্ডারসনের এই বইয়ের আইডিয়াগুলো কিন্তু শুধু টাকা পয়সার ব্যাপারেই খাটে না, তাই না? না, একেবারেই না। একটু ভাবলে দেখা যায় এই মানসিকতার পরিবর্তন, এই নীতিগুলো জীবনের অন্য যে কোনো ক্ষেত্রেও কাজে লাগানো যেতে পারে। অবশ্যই। যেখানেই আমরা প্রাচুর্য বা সাফল্য চাই, সেটা হতে পারে সম্পর্ক, স্বাস্থ্য, জ্ঞান, যে কোনো কিছু। সত্যিই তাই। এই বিলিয়নেয়ারের মতো চিন্তা, এটা যদি জীবনের একটা সামগ্রিক দর্শন হয়ে ওঠে, তাহলে এর প্রভাব যে কতখানি হতে পারে সেটা সত্যিই ভাবার মতো। অনেক গভীর প্রভাব ফেলতে পারে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু আশা করি এই ভাবনাগুলো আপনাদের মনেও চলতে থাকবে। যারা স্কট অ্যান্ডারসনের এই ভাবনাগুলো আরও বিস্তারিত জানতে চান, তারা অবশ্যই থিঙ্ক লাইক আ বিলিয়নেয়ার, বিকাম আ বিলিয়নেয়ার বইটা পড়ে দেখতে পারেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।